সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজ ৩/১২/২০২০ তারিখের একাদশ বিজ্ঞান শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত এই বিষয়ের উপরে যে বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল অংশের যে উত্তর করতে হয় সে বিষয়ে আমরা কিছু কথা বলবো, সে বিষয়ে আমরা আলোচনা করব। তা আমার এই ক্লাসের পূর্বেই আসলে এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত বেশ কয়েকটা ক্লাস হয়েছে বলে আমি জানি, এবং সেই ক্লাসগুলোতে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি, ত্রিকোণমিতিক অনুপাত সংশ্লিষ্ট যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সমাধান করা শিখেছ, এবং সেইগুলোর উপরে ভিত্তি করে যে জিনিসগুলো তোমরা জেনেছো সেই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এমসিকিউ অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্নাবলী তার উত্তর করতে হয় এবং সৃজনশীল অংশের উত্তর করতে হয়। তোমরা জানো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে দুইটা বিভাগ থাকে, একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। ক বিভাগের অংশে থাকে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। ত্রিকোণমিতিতে তোমাদের 2 সেট প্রশ্ন হয়, ক্যালকুলাস থেকে 2 সেট প্রশ্ন হয়, মোট 4 সেট প্রশ্ন হয় খ বিভাগ থেকে। এই 4 সেট প্রশ্নের মধ্যে 2 সেট প্রশ্ন হয় ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতির সেই 2 সেট প্রশ্নের মধ্যে আবার প্রথম সেট যেটা হয়, সৃজনশীল অংশের কথা আমি বলছি, যে প্রথম সেট যেটা হয় সেটা 6 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অনুশীলনী 6 এবং 7, এই দুইটা অনুশীলনী থেকে মোট 2 সেট প্রশ্ন হয়। 6 অনুশীলনীতে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আবার 3টা অনুশীলনী আছে, 6 6 6 সি। তো সেখানে এই 3টা অনুশীলনী থেকেই এক সেট প্রশ্ন হয় সৃজনশীল অংশে। তার মানে সেই দিক দিয়ে প্রশ্ন আসার দিক দিয়ে এই 6 6 সি চ্যাপ্টার, দ্যাট ইজ ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের সাথে সাথে সৃজনশীল অংশের প্রশ্ন অ্যান্সার করতে হয়। বহুনির্বাচনী প্রশ্নের জন্য তোমরা থিওরিটিক্যালি যে সমস্ত আলোচনা তোমাদের করা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেমন আলোচনা করা হয়েছে তোমাদের একটা বৃত্তচাপকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি, বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করে থাকি, এবং সেই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। সেই কেন্দ্রস্থ কোণ পরিমাপের আবার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। যদিও সেখানে শতমূলক পদ্ধতি বলেও একটা পদ্ধতির কথা আছে, কিন্তু শতমূলক পদ্ধতির প্রয়োগ তেমন নেই বলে আমরা শুধু বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির কথা বলে থাকি। ষাটমূলক পদ্ধতিতে তোমরা জানো কোণ পরিমাপের একক হলো ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান। এই ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক হলো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। ঠিক একই বিপরীতক্রমও বলতে পারি, যে 1 রেডিয়ান সমান বিপরীতটা বলে দিলেই হয়ে যায়। তা এই যে সম্পর্ক, এখান থেকে আমরা যদি রেডিয়ানে দেওয়া থাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি, আবার ডিগ্রিতে দেওয়া থাকলে রেডিয়ানে চলে যেতে পারি। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। আবার আমরা জানি ত্রিভুজের 3টা কোণ থাকে এবং সেই 3টা কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রির সমান। সেই 3টা কোণের অনুপাত কখনো কখনো দেওয়া থাকে, সেই 3টা কোণের অনুপাত থেকে সেই কোণ 3টির বৃহত্তম কোণ কিংবা ক্ষুদ্রতম কোণের মান বের করতে বলা থাকে। শুধু বৃহত্তম কোণ কিংবা ক্ষুদ্রতম কোণের মানই নয়, সে সঙ্গে সঙ্গে একটু জুড়ে দেওয়া থাকতে পারে যে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কিংবা ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত।
4টা উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে তোমার একটা বলতে হবে। তা সেই ক্ষেত্রে তোমাদের অনেক সময় একটু ঘুরিয়ে বলা থাকে। যেমন একটা অঙ্ক যদি আমরা দেখাতে চাই যে একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, আমরা বলেছি সেই 3টা কোণের অনুপাত আমরা যদি বলি একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত হলো 3:4:5 এবং সাধারণ রাশি যদি বলি x, সাধারণ রাশি x। প্রশ্ন হলো x এর মান কত? x ইকুয়াল টু আমার কোয়াতে বললাম একটা বলছি 18, খতে বলছি 15, গোয়াতে বলছি 12, ঘতে বলছি 30। কোনটা হবে অ্যান্সার? তাহলে এইটার অ্যান্সার করতে গেলে আমাদের বেশি সময় নেওয়া তো চলবে না। তার কারণ তোমাদের যে এমসিকিউতে 25টা প্রশ্ন থাকবে, সেই 25টা প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে মাত্র 25 মিনিট। অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় বরাদ্দ, দ্যাট মিনস 60 সেকেন্ড। প্রতিটা সেকেন্ড খুবই ক্রুশিয়াল। তো সেই দিক দিয়ে আমাদের চেষ্টা করতে হবে যে খুব স্বল্প সময়ের মধ্যে, যেখানে শর্ট করা যায় সেখানে খুব স্বল্প সময়ের মধ্যে শর্ট করে অ্যান্সার করতে হবে। সময় যত বাঁচানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই সাধারণ রাশি যেহেতু x, তাহলে কোন 3টাকে আমরা ধরতে পারি 3x, 4x, 5x। প্রত্যেকটার সঙ্গে ডিগ্রি আছে। এই 3টা যোগফল 180 ডিগ্রি, উভয় পাশ থেকে ডিগ্রি আমরা আউট করে যদি দিই, তাহলে সেখান থেকে 9 আর 3 12x, এটা ইকুয়াল টু হচ্ছে 180। তার মানে x ইকুয়াল টু কত হলো? x ইকুয়াল টু 12 কে 12 থাকে 6, 5 12 15 হয়ে গেল। ভেরি শর্ট টাইমে এটা আমরা করতে পারলাম। এটা খুব শর্ট টাইমে হয়ে গেল, হয়তো উইদিন 20 সেকেন্ডে এটা আমরা করতে পারবো। কিন্তু এমন অনেক অঙ্ক থাকবে যেখানে তোমাদের সময় বেশি লাগবে। কাজেই যে অঙ্কে শর্ট করা যায়, খুব শর্ট টাইমে অ্যান্সার করা যায়, সেখানে কিন্তু সেই সুযোগটা তোমাকে লুফে নিতে হবে, সময় বাঁচাতে হবে, যাতে যে অঙ্ক ক্যালকুলেশন করে করতে হবে সেখানে ওই সময়টা আমরা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছি এটা। দেখো, অনেক সময় আমাদের এটা এক টাইপের করলাম, অনেক সময় এখানে এই যে আমরা বললাম যে s ইকুয়াল টু r থিটা, আমরা একটা সূত্র জানি। s হচ্ছে চাপের দৈর্ঘ্য, r হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হলো কেন্দ্রস্থ কোণ। এই সূত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে এই থিটাটা কিন্তু রেডিয়ানে পরিমাপযোগ্য। এই সূত্রে থিটাটা রেডিয়ানে পরিমাপযোগ্য। তা তোমাকে যদি বলা হয় যে একটা বৃত্তের ব্যাসার্ধ আমরা বলে দিলাম 5 সেন্টিমিটার, সাপোজ ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এই একটা চাপ দ্বারা এরকম এটা 5 সেন্টিমিটার, চাপ এই দেশে চাপ s, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই চাপের পরিমাণটা কত? তোমাকে 4টা অ্যান্সার দেওয়া থাকলো। কোয়াতে মনে করো অ্যান্সার দেওয়া আছে 3.491, খতে দেওয়া থাকলো 3.520, গোয়াতে দেওয়া থাকলো 200, আর ঘতে দেওয়া থাকছে 3.641। এখন এই সূত্রের সাহায্যে আমাদের করতে হবে, কিন্তু একটা বাধা সেখানে আছে, সেটা হলো যে তোমার এটা ডিগ্রিতে দেওয়া আছে।
তাহলে ডিগ্রিতে যাওয়ার জন্য আমরা যদি বললাম যে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হলো কি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে আমার 40 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 40 π/180 এটা। আর এটা 40 ডিগ্রি হলো, আর এর সঙ্গে 5 আছে, তাহলে একে 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো। তোমরা ক্যালকুলেটরে খুব শর্ট টাইমে এটা করতে পারো। পাই এর মান কত আছে? 3.1416 এই টাইপের আছে। এর সঙ্গে 45/180 এটা ক্যালকুলেশন করে সম্ভবত এটা অ্যান্সার আসতে পারে 491, 3.491 এটা আসতে পারে। তাহলে তোমরা এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে সেখান থেকে এই সূত্র প্রয়োগের মাধ্যমে খুব শর্ট টাইমে এটার অ্যান্সার করতে পারবে। আর এক টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, সেটা হলো যে আসলে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্যায়, ত্রিকোণমিতিক পর্যায়, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়। ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলে, শুধু ফাংশন কাকে বলে, সেগুলো আশা করি তোমরা জেনেছো বাই দিস টাইম। আমাদের স্যাররা তোমাদের ক্লাস নিয়েছেন, আমার সুযোগ হয়নি তোমাদের সাথে আসলে ত্রিকোণমিতিতে কোনো ক্লাসে অ্যাটেন্ড করার। সিলেবাস অনুযায়ী যেটা হওয়ার কথা সেই হিসাবে আমার যে ক্লাস, সেই ক্লাসে আজকে আমার এটা আলোচনা করার কথা, সেই জন্য আমাকে এটাই আলোচনা করতে হচ্ছে। আমি খুশি হতাম যদি আমি আরও থিওরিটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম। ওকে, তাহলে দেখো যে পর্যায় জিনিসটা কি। মনে করো একটা ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলা হবে? আমরা জানি ত্রিকোণমিতিক রেশিও কি। ত্রিকোণমিতিক রেশিও আমরা জানি, ত্রিকোণমিতিক রেশিও 6 প্রকার আছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ত্রিকোণমিতিক রেশিও কি? ত্রিকোণমিতিক রেশিও আমরা জানি ত্রিভুজের 3টা বাহু থাকে। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর সেখানে যদি একটা সমকোণ থাকে তাহলে সেই সমকোণী ত্রিভুজে একটা সূক্ষ্মকোণ যদি আমরা কাউন্ট করি তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু থাকে সেটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত বাহু যেটা থাকে সেটা হলো অতিভুজ, আর একটা লম্ব থাকে। এই যে 3টা বাহু, এই 3টা বাহু 6টা ভাগ আকারে লেখা দেয়, 6 ভাগে লেখা দেয়। যেমন লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, আর এর বিপরীত 3টা। এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, এবং এটাকে নামকরণ করা হয়েছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এগুলো মনে রাখার জন্য তোমাদের বিভিন্ন রকম টেকনিক, বিভিন্ন রকম কৌশলের কথা তোমাদের টিচাররা বলে দিয়েছেন। ক্লাস 9-10 থেকে এটা শিখিয়েও দিয়েছেন অনেকে, যে সাগরে লবণ অনেক, কবরে ভূত থাকে, টেমসে লাল ভাসে, ট্যান থিটা ইকুয়াল টু, এ ধরনের তোমরা অনেক কিছু শিখে আসছো, এবং আমার বিশ্বাস যে তোমরা অনেক জানো এই সম্বন্ধে। তারপর জানা থাকলেও সেগুলো শর্টকাটে কী করে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তা ধরো একটা ত্রিকোণমিতিক ফাংশন, সাপোজ আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনকে যদি আমরা এফ অফ থিটা দিয়ে লিখি, এই এফ অফ থিটাকে ত্রিকোণমিতিক ফাংশন বলা হবে যদি সেটা এই শর্ত পালন করে। অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড, এই যে পিরিয়ড, এই পিরিয়ড পরেও সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা সরল দোলগতির কথা জানি, পর্যায়কালের কথা জানি, একটা নির্দিষ্ট টাইম পর পর ববটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। ফাংশনের বেলাও কোনো ফাংশন একটা নির্দিষ্ট পর্যায় পরে যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে যে পিরিয়ডটার পরে সে পূর্বের অবস্থায় ফিরে আসে সেইটাই হলো পর্যায়, ত্রিকোণমিতিক পর্যায়। আমরা জানি, বা এটা অলরেডি আলোচনা করা হয়েছে সম্ভবত, যে সাইন এবং কজ, সাইন থিটা, কজ থিটা, এর পর্যায় হচ্ছে টুয়াইস পাই। সাইনের বিপরীত কোসেক, কোসেক, আর কজের বিপরীত সেক, এর পর্যায়ও টুয়াইস পাই। ট্যান এবং তার বিপরীত কট, এর পর্যায়ও
পাই। এগুলো তোমাকে জানতে হবে, মনে রাখতে হবে, কিন্তু নির্দিষ্ট সময় পর পর। কেন না? তার কারণ দেখো সাইন থিটা এটা সমান সাইন টুয়াইস পাই প্লাস থিটা। তার কারণ আমরা জানি দুইটা পরস্পর উলম্ব রেখা পুরো প্লেনটাকে সমান 4 ভাগে ভাগ করে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, মনে আছে নিশ্চয়ই। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং তার বিপরীত, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর তার বিপরীত, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং তার বিপরীত সেক। এগুলো হচ্ছে প্লাস, বাকিগুলো সব মাইনাস। তাহলে আমাদের এইটা যখন ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে 2 সমকোণ, 2 দুগুণে 4, 4 সমকোণ, মানে এই অবস্থায় আসছে। এখান থেকে আরো প্লাস আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, এটা নির্ধারণ করে এটুকু উঠে যায়, শুধু সাইন থিটা থেকে যায়। কিভাবে উঠে যায় সবকিছু আলোচনা হয়েছে বোধহয় তোমাদের। তাহলে এই যে দেখো যে এই পিরিয়ড পরে এই ফাংশনটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এই যে সাইন থিটা ইকুয়াল টু সাইন টুয়াইস পাই প্লাস থিটা, তাহলে এই টুয়াইস পাই পরে দেখো এটা আবার স্বাভাবিক অবস্থায় যাচ্ছে। সেই জন্য এই টুয়াইস পাইকে বলা হচ্ছে সাইন থিটার পর্যায়। ঠিক একইভাবে আমরা অন্যান্যগুলো এভাবে দেখাতে পারি। এখন প্রশ্ন হলো যে এমনভাবে সিম্পলভাবে তো নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কিরকম? যদি একটা ফাংশন থাকে তোমার এইভাবে, যে সাপোজ ফাংশনটা আছে y ইকুয়াল টু a সাইন থিটা বি থিটা, এইভাবে বি থিটা প্লাস সি এভাবে দিলাম। এটা একটা ফাংশন, নিশ্চয়ই ত্রিকোণমিতিক ফাংশন, কেননা আমাদের এখানে ত্রিকোণমিতিক রেশিও বিদ্যমান আছে, সেই জন্য এটা ত্রিকোণমিতিক ফাংশন। এই ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় বের করব। পর্যায় বের করতে গেলে তোমাকে কৌশলী হতে হবে, অত সময় তোমার থাকবে না। কিভাবে আসছে, কেন আসছে, এটা যেহেতু থিওরিটিক্যাল আলোচনা করা হয়েছে, আমরা টেকনিকটা বলছি। দেখো এই যে থিটা কোণের যে সহগ আছে, আমরা জানি সাইন থিটার পর্যায় হচ্ছে টুয়াইস পাই, কিন্তু এখানে থিটা নেই, থিটার সাথে যেটা আছে, তাহলে পর্যায় হবে সেই টুয়াইস পাই সাইন থিটার পর্যায় বাই এই যে থিটার যে সহগ আছে তার মডুলাস। ভেরি ইজি। এখানে কি আছে না আছে সেটা তোমার বিচার্য বিষয় নয়, থিটার সঙ্গে যেটা আছে সেইটার যে সহগ থাকবে সেই সহগের মডুলাস দিয়ে ভাগ। তার মানে কেন এই মডুলাসের কথা বলছি, ধরো একটা অঙ্ক যদি আমরা দেখাতে চাই, যে তার পর্যায়ে যদি আমরা বের করতে চাই, সাপোজ এরকম ভাবে আছে যে সাইন -3 থিটা প্লাস π/4 প্লাস π/4 এভাবে আছে, এরকম আছে। তুমি দেখো এটার সঙ্গে তুলনা করো, তুলনা করলে দেখো থিটার সঙ্গে এখানে বি ছিল, এখানে থিটার সঙ্গে -3 ছিল, তাহলে এটার বেলায় এটা ইকুয়াল টু কত হবে সেইটা, তাহলে এটা ইকুয়াল টু টুয়াইস পাই বাই এখানে থিটা সহগ হচ্ছে -3 এর মডুলাস, দ্যাট মিন্স টুয়াইস π/3। ভেরি শর্ট টাইম ইউ ক্যান অ্যান্সার। এরকম তোমাকে টেকনিক্যাল হতে হবে। টেকনিক্যাল না হলে, যেমন একটা অঙ্ক আছে, কথার কথা, যে অঙ্কটা হচ্ছে সাইন x/3 প্লাস cos x/2 একটা অঙ্ক আছে। সাইন x/3 প্লাস cos x/2, এই যে ত্রিকোণমিতিক ফাংশন, এই ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় বের করতে হবে। এটা দেখো দুইটা ফাংশন, একটা আছে সাইন ফাংশন, একটা কোসাইন ফাংশন। এই সাইন ফাংশন এবং কোসাইন ফাংশনের সম্মিলিত আর একটা ফাংশন সৃষ্টি হয়েছে এখানে, সেটা তার পর্যায় যখন বের করতে বলবে তখন তোমাকে প্রথম সাইন ফাংশনের পর্যায় বের করতে হবে, এই কোসাইন ফাংশনের পর্যায় বের করে তারপরে সম্মিলিত ফলাফল পাওয়ার জন্য, পর্যায় বের করার জন্য তোমাকে তার লসাগু নিতে হবে। তার কারণ এটা আলাদা আলাদাভাবে নয়। যদি শুধু সাইন ফাংশনে থাকতো তাহলে এক্স এর যে সহগ সেটাকে আমি টুয়াইস পাই কে সেটা দিয়ে ভাগ করলেই হতো, কিন্তু এটা আলাদা আলাদাভাবে করতে হবে। কিরকম? যে সাইন x/3 এর পর্যায় সমান কত হবে? টুয়াইস পাই বাই এক্স এর সহগ এখানে 1/3 আছে, তাহলে এটা ইকুয়াল টু হলো 6 পাই। আবার কোসাইন
এক্স বাই টু এর পর্দায় কত হচ্ছে টোয়াইস পাই বাই 1/2, সেখান থেকে 4 পাই। তাহলে এখন দেখো 6 পাই এটা আলাদা আলাদা হলো, তাহলে এইটার যুগ্ম হবে যখন হবে, তাহলে 6 পাই ও 4 পাই এর লসাগু সমান 12 পাই। অতএব sin x বাই 3 প্লাস কোসাইন x বাই 2 এর পর্দায় সমান 12 পাই। তাহলে এভাবে তুমি অ্যান্সার করতে পারো। এটা এমনভাবে করলাম এই অঙ্কটার জন্য, আমরা যে সৃজনশীল অংশে 2 নম্বরের যে কোশ্চেন থাকে সেখানেও আসতে পারে এটা, যে সাইন এক্স বাই 3 প্লাস কোসাইন এক্স বাই 2 এইটা পর্দায় কত, সেটা বের করতে গেলে কিন্তু এভাবে করতে হবে। আর যখন তুমি এমসিকিউ আসবে তখন তো এটা সব কিছু লিখবা না, তুমি তখন এইটুকু লিখবা, এইটুকু লিখে এটা করবা, এইটুকু লিখে এটা করবা, এটা লসাগু করে অ্যান্সার করে দেবে, এত কিছু লেখার প্রয়োজন হবে না তখন। এটা আমি করেছি কিন্তু 2 নম্বরের অ্যান্সার করার জন্য, 2, 4, 4 10 নম্বরের সৃজনশীল অংশের। কিন্তু এমসিকিউ করার জন্য শুধু তুমি এইটুকুন করবা, এইটা শুধু এইটুকুন করবা, এইটা করে এর লসাগু 6 আর 4 এর লসাগু তো 12 তুমি জানো, তাহলে ওটার পর্দায় হবে 12। ওকে, এখন দেখো আর এক টাইপের অঙ্ক সেটা পরীক্ষায় এসে থাকে, সেটা হলো যে আমরা জানি ঘড়ির কাঁটাতে, কাঁটাওয়ালা ঘড়ি যেটা থাকে সেখানে 3 ধরনের কাঁটা থাকে। কি কি? একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এর মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমরা ভূগোলে সেটা করে থাকি, আবার ম্যাথমেটিক্সেও সেটা আছে। তবে ম্যাথমেটিক্সে যেটা আছে সেটার জন্য আমাদের শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাকে বলা হয় যে কথার কথা একটা অঙ্ক দিল যে 7টা 15 মিনিট, যখন সকাল 7টা বেজে 15 মিনিট হয়েছে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার এই টাইপের অঙ্ক করতে গেলে একটা সূত্র তোমার প্রয়োগ করতে হয়। আমরা আসলে ডিটেলসে যেতে পারছি না, হাত পা বাঁধা আছে, তারপর আমাকে সিলেবাস ঠিক করে দেওয়া আছে যে আমি শুধু এমসিকিউ নিয়ে কথা বলবো, সৃজনশীল অংশ নিয়ে কথা বলবো, কিভাবে আসছে সেটা কেন আসছে বা কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা আমার সীমার বাইরে। এটা অলরেডি করা হয়েছে বলেই আমাকে ধরে নিয়ে তোমাদের বোঝাতে হচ্ছে। আচ্ছা দেখো, যে ঘন্টার কাঁটাকে আমরা আওয়ার দিয়ে প্রকাশ করি, আর মিনিটের কাঁটা মিনিটকে এম দিয়ে প্রকাশ করি, তাহলে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ সেটা বের করার জন্য সেটা ডিগ্রিতে বের হবে। সেই মধ্যবর্তী কোণের একটা ফর্মুলা আছে, মধ্যবর্তী কোণ ইকুয়াল টু 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 এর মডুলাস এত ডিগ্রি। এটা এখন কথার কথা তোমাকে বলা হলো যে তুমি সকাল কটা বাজে 7টা 15 বা 11টা 15 মিনিটের সময় কত হবে? 11টা 15 মিনিট, 11টা 15 মিনিট যখন বাজছে, 11টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এখন তুমি তাহলে এই সূত্র যদি বসাতে চাও, দেখো মধ্যবর্তী কোণ তাহলে কত হবে? মধ্যবর্তী কোণ ইকুয়াল টু 60h, তাহলে 60 ইন্টু এর সঙ্গে গুণ হবে 11 মাইনাস, আর এটা হলো 11m, m মানে 15 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে 660 মাইনাস এটা ক্যালকুলেশন করলে 15কে 15 5 হাতে 1, 15কে 15 1 16 বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে 660 মাইনাস 165 বাই 2, 5 আছে আর কত হলে 10 হয়, 5 হাতে 1, 4 1 7 আর কত হলে 16 হয়, 9 আর 7 16 হাতে 1, 1 আর 1 2,
2 আছে কত হলে 4 হয়, এই 495/2 ডিগ্রি। এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা যদি তোমার 180 থেকে বড় হয়ে যায় তাহলে এই মধ্যবর্তী কোণ বের করার সময় 360 থেকে সেটা বিয়োগ করতে হবে, 495/2। এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আছে সেটাই আমাদের অ্যান্সারে দাগ দিলে হয়ে যাবে। এই ছাড়া আমাদের এই আরও এক ধরনের প্রবলেম পরীক্ষায় এসে থাকে, সেইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে আমাদের হয়তো সাইন থিটা কিংবা কস থিটা বা সাইন এক্স কিংবা কজ এক্স এর মান নির্ণয় এসে থাকে পরীক্ষায়, যে হয়তো সাইন 2 থিটার সর্বোচ্চ মান কত কিংবা সর্বনিম্ন মান কত। তা আমরা জানি সাইন ফাংশন এবং কোসাইন ফাংশনের ক্ষেত্রে সাইন এবং কোসাইন ফাংশনের যদি আমরা লেখচিত্র আঁকি, সেই লেখচিত্রে দেখা যায় যে তার মান -1 থেকে +1 এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। তাহলে আমরা সাইন ফাংশন কিংবা কোসাইন ফাংশন যে ফাংশনই থাক, যখন ম্যাক্সিমাম মান বের করতে বলবে তা আমরা বলে দেবো 1, এবং মিনিমাম মান বের করতে যখন বলবে তখন আমরা তার মান -1 বলতে পারি। এভাবে আমরা এই এমসিকিউ বা বহু নির্বাচনী যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে, সেগুলো অ্যান্সার করতে সক্ষম হব বলে আমি মনে করি। এ পর্যন্ত আমরা কিছু উপায় বা টেকনিকের কথা আলোচনা করেছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। এই ছাড়া এখান থেকে যে আমরা সৃজনশীল অংশের যে প্রবলেম সলভ করার কথা বলেছিলাম, সে ব্যাপারে আমরা একটা প্রবলেম উল্লেখ করতে চাই, সেটা সলভ করার ব্যবস্থা করব আমরা। আচ্ছা, আমরা একটা প্রবলেম লিখছি এখানে, দেখো যে প্রবলেমটা এরকম। সাপোজ এরকম একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র বরাবর একটা রেখা, দ্যাট মিনস ব্যাস দেওয়া আছে, সেই ব্যাসটা হলো এসি, কেন্দ্র ও। আর এখানে একটা বৃত্ত ত্রিভুজ দেওয়া আছে, সেটা বিএবিসি ত্রিভুজ। এখানে বলে দেওয়া আছে যে ওসি ইকুয়াল টু বলা আছে 6.5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। যদি হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সৃজনশীল যে প্রশ্ন সেটা ক অংশে থাকবে, tan x ইকুয়াল টু 3/4 cos x ধনাত্মক হলে sin x এর মান কত। হতে ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি এ প্রমাণ করো যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c সমান 0। আর গ অংশে উদ্দীপকের ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল কত। উদ্দীপকের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত। এখানে তিনটা পোর্শন আছে। প্রথম পোর্শনে বলা হচ্ছে tan x ইকুয়াল টু 3/4 হলে এবং cos x ধনাত্মক হলে sin x এর মান কত, সেটাই 2 নম্বর থাকবে, আর বাকি দুইটাতে 4 করে 8 নম্বর থাকবে। তো আমরা ছায়াঘেরা অংশ বলতে এই অংশের কথাটা বলা হয়েছে। এক একটা করে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো যে আমরা যদি ক অংশ করার চেষ্টা করি তাহলে ক অংশের সমাধানে কি আসবে। সমাধান tan x ইকুয়াল টু 3/4।
এবং cos x ধনাত্মক এটা বলা আছে। অতএব tan x 3/4 এবং cos x ধনাত্মক, তাহলে sin x কোথায় হবে? দেখো যে tan x 3/4, আমরা যদি এর ত্রিভুজ আঁকি তাহলে এই কোণটাকে যদি x দিয়ে প্রকাশ করি তাহলে সেটা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি 3/4, অতএব প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপরদুবার স্কয়ারের সমষ্টি থেকে বলতে পারি এটা হবে 5। আর যেহেতু cos x ধনাত্মক সেহেতু কোণ উৎপন্নকারী রেখা প্রথম চতুর্ভাগে। অতএব আর প্রথম চতুর্ভাগে অল প্লাস, অতএব sin x সেখান থেকে লিখতে পারি লম্ব বাই অতিভুজ 3/5। তাহলে প্রথমটার মান আমরা বের করতে পারলাম। দ্বিতীয় যে পোরশন আছে, দ্বিতীয় পোরশনে ছিল আমাদের খ অংশে ছিল দেখাতে বলা হচ্ছিল sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c সমান 0। এটা সলভ করার জন্য আমরা বলছি যে ত্রিভুজ ABCA B কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব A কোণ কত? B কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে A কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস C কোণ। তাহলে এইবার sin স্কয়ার A, অথবা লেফট হ্যান্ড সাইড নিয়ে করি একবারে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin স্কয়ার A sin স্কয়ার B প্লাস sin স্কয়ার C। sin স্কয়ার A তাহলে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস C মাইনাস sin স্কয়ার B হচ্ছে 90 ডিগ্রি প্লাস sin স্কয়ার C। দেখো এটাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস C পুরোটা হোল স্কয়ার দিলাম মাইনাস sin থিটা 90 ডিগ্রি, এটা হলো 1 আর এটা হলো sin স্কয়ার C। তাহলে সেখান থেকে এটা ইকুয়াল টু বিজোড় সমকোণ sin যাচ্ছে cos a আর ফার্স্ট কোয়াড্রেন্ট অল প্লাস, তাহলে cos স্কয়ার C প্লাস sin স্কয়ার C মাইনাস 1, এটা সমান 1 মাইনাস 1, এটা ইকুয়াল টু 0 আর এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হলো। তাহলে দ্বিতীয় পার্টও দেখানো হলো। এবার তৃতীয় পার্ট বাকি রয়ে গেছে। তো দেখো তৃতীয় পার্ট করার সময় আমার এখানে বলা আছে গ অংশের সমাধান যখন করব তখন দেওয়া আছে কি, দেওয়া আছে OC ইকুয়াল টু 6.5। অতএব AC সমান 2 ইন্টু OC, তার মানে 2 ইন্টু 6.5 সমান 13 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে BC ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ABC এ কি লেখা যায়? ত্রিভুজ ABC এ এটা তো 90 ডিগ্রি, তাহলে AC স্কয়ার এটা ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। সেখান থেকে আমার দরকার BC দেওয়া আছে
এসি আমরা বের করেছি এ বি স্কোয়ার, এটা ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এ বি ইকুয়াল টু এসি মানে এসি হচ্ছে 13 13 13 169, বিসি হলো 5 5 5 25, তাহলে এটা 144, এটা 12 সেন্টিমিটার। তাহলে এখানে আরেকটা জিনিস পেলাম, সেটা হলো এ বি সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি, সেই ক্ষেত্রফল বের করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি আলাদাভাবে, তাহলে অর্ধবৃত্ত থেকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে ছায়াগ্র অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আমরা এখন সেই কাজটা করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বিসি এবং এবি এই দুইটাকে, একটাকে ভূমি ধরলে আর একটা হবে এবি আর বিসি উচ্চতা হবে। তাহলে হাফ ইন্টু এবির মান কত দেওয়া আছে, এবির মান দেওয়া আছে 12, বিসির মান দেওয়া আছে 5, তাহলে 30 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের হলো। আর ও এভাবে লিখি, এ ও সি বি এ এর ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, আরটা এখানে আছে 6.5 হোল স্কোয়ার বাই 2। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 3.1416, এর সঙ্গে এইটা আসবে 6.5 হোল স্কোয়ার বাই 2। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 66.36 বর্গ একক। এটা যখন বের হলো, আগে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বেরিয়েছে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার অতএব ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল সমান 66.36 মাইনাস 30 বর্গ সেন্টিমিটার। এটা করলে কত আসবে? এটা আসবে 36.36 বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যান্সার আসবে 36.36 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হলো সৃজনশীল অংশের আমরা অ্যান্সার করলাম। একইভাবে এরকম ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের, এক সেট প্রশ্ন, সেই জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে বাসায়। আমরা যেটা বোঝাতে চেষ্টা করেছি, আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জাতীয় প্রবলেম তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং এমসিকিউ ভালো করার জন্য তোমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল অংশে ভালো করতে সমর্থ হবে। তা আমাদের এই আলোচনায় আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টা করেছো। এজন্যে ধৈর্য ধরে তোমরা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।